পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি। আমি শুধু এটুকুই বলবো যে ধ্বংসযজ্ঞটা আপনারা দেখছেন, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? স্বাধীন দেশ হিসেবে আমরা যে সেই দেশটা সারা বিশ্বে মাথা উঁচু করে চলব। এরা কি এই দেশেই জন্ম? 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো, এরপরে তো বাংলাদেশ আর এগোতে পারে। টিআইটি বিল্ডিংয়ে একটা ছোট্ট টেলিভিশন সেন্টার আমাদের ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসেছিলেন। আমার মা কিন্তু কোথাও যেতেন না, আমার মাও এসেছিলেন। আমি, রেহানা, রাসলাম সবাই এখানে। সেই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, আমি শুধু এটুকুই বলবো যে ধ্বংসযজ্ঞটা আপনারা দেখছেন। আজকে স্বাধীন দেশ, সেই 48 সাল থেকে 71 পর্যন্ত সংগ্রাম করে যুদ্ধ জয়লাভ করে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন করেছি। একটা স্বাধীন দেশ হিসেবে আমরা যে সেই দেশটা সারা বিশ্বে মাথা উঁচু করে চলব। 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো, এরপরে তো বাংলাদেশ আর এগোতে পারে না। 96 সালে যখন আমি সরকার গঠন করি, প্রথম এই টেলিভিশনটাকে আরও উন্নত করা, কারণ স্বাধীনতার পর ডিআইটি বিল্ডিংয়ে একটা ছোট্ট টেলিভিশন সেন্টার আমাদের ছিল। স্বাধীনতার পরে কিন্তু এই সেন্টারটা তৈরি করা হয় এবং সর্বশেষ 75 সালেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে এসেছিলেন। আমার মা কিন্তু কোথাও যেতেন না, আমার মাও এসেছিলেন। আমি, রেহানা, রাসলাম সবাই এখানে। খুব সুন্দর কালচারাল অনুষ্ঠান, সব কিছু আমরা দেখে গেলাম এবং এটা এই টেলিভিশন সেন্টারটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিজে থেকে এটা উদ্বোধন করে দিয়ে গেলেন। 96 সালে আমি আসার পর তখনকার যুগের নতুন আধুনিক ক্যামেরা থেকে শুরু করে সব কিছু কিনে এটাকে আরও সুন্দর করলাম। দ্বিতীয়বার আসার পরে এই টেলিভিশন সেন্টার আরও যাতে উন্নতি হয় তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু আজকে স্বাধীনতার এত বছর পরে এসে দেখা গেল সেই 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই জন্য একটা বিভৎস রূপ আজকে বাংলার মানুষ দেখছে। পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউ কখনো দেয়নি। কিন্তু আজকে যারা এই টেলিভিশন সেন্টারটাকে এইভাবে পোড়ালো, সব কিছু ঘুরে ভিতরের একটা কিছু নেই যে রক্ষা পায়, তাহলে এরা কারা? এরা কি এই দেশের মানুষ? এরা কি এই দেশেই জন্ম? যে একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। গতকালকে মেট্রো রেল যা ছিল আমাদের জন্য সারা বিশ্বে বাংলাদেশের প্রত্যেকটা বাঙালির গর্বের একটা সম্পদ, সেটাকে ধ্বংস করলো। আর এই টেলিভিশনটা, এ পর্যন্ত তাদের ধ্বংসযজ্ঞ যেভাবে চলছে, ঠিক যে কয়টা জিনিস মানুষের সেবা করে, মানুষের কথা বলে, মানুষের কাজ করে, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাত, সেই জায়গাগুলিকেই ধ্বংস। ও একের পর এক গাড়ি, এমনকি সিটি কর্পোরেশন ময়লা ফেলার গাড়িগুলিও, যে গাড়িগুলি আমরা জাপান থেকে কিনেছিলাম, যেগুলি ময়লা তুলে নিয়ে সেটাকে একেবারে মানে আধুনিক পদ্ধতিতে সেই ময়লা ব্যবস্থা করা, পানি শোধনাগার সেখানে হামলা করতে গেছে, বয়স শোধনাগার সেখানে হামলা। তো এটা কি হচ্ছে, কি তাদের মানসিকতা? কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যেখানে 2018 সালে আমি পুরা কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিলাম। হ্যাঁ, মুক্তিযোদ্ধারা সেখানে মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়, আবার সেই রায়ের
দেওয়ার সাথে সাথে আমরা সরকারের পক্ষ থেকেও অ্যাপিলেট ডিভিশনে আপিল করি, কারণ আমার করা প্রজ্ঞাপনই তো বাতিল হয়ে গেছে। কাজে আমরাই আপিল করেছিলাম যে সেটাকে পুনর্বহাল করতে। তারা কিন্তু হাইকোর্টের রায়টা স্থগিত করে দেয় এবং পূর্ণাঙ্গ শুনানির একটা সময়ও দিয়ে দেয়, তারিখও দিয়ে দেয়। যখন এটা স্থগিত হয়ে যায় তখন তো আবার সেই আমার করা প্রজ্ঞাপনটাই তো আবার কার্যকর হয়ে যায়। এটা যখন কার্যকরী হলো, জুনের 5 তারিখে রায়টা হয়েছে, আর আন্দোলনটা এবং এই ধরনের কাজ শুরু হলো জুলাই থেকে, এবং 17 জুলাই থেকে যে ধ্বংসযজ্ঞ শুরু হলো, যখন তারা আন্দোলন করেছে, বসেছে, আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলেছি যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা ওদের কিছু বলেন না, ওরা ছাত্র, ঠিক আছে, এরকম আন্দোলন করছে, রোদ বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে। আমরা তো কত এই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য কত আন্দোলন করেছি, সেই স্কুল জীবন থেকে এরকম রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করেই আমরা মাইলের পর মাইল মিছিল করেছি। তো ওরা তো কখনো করেনি। অন্তত এই 15 বছর আমি সরকারে আসার পর ধারাবাহিকভাবে গণতন্ত্র চলছে দেশে, উন্নয়ন হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট নাই, আধুনিক পদ্ধতিতে শিক্ষা, ডিজিটাল বাংলাদেশ, আধুনিক প্রযুক্তি শিক্ষা, এই টেলিফোন সব কিছুই ডিজিটাল সিস্টেম। এটা তো 96 সাল থেকে আমরা শুরু করেছি। 96 সালের আগে কেউ কি কখনো এদেশে কম্পিউটার ব্যবহার করেছে? কেউ কি কখনো এখানে ফেসবুক অথবা ইন্টারনেট কোনো কিছুই তো বাংলাদেশে চালু ছিল না, কেউ করতো না। কিন্তু আমি সরকারে আসার পর থেকেই কিন্তু এই প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল ডিভাইস ব্যবহার, এবং সেগুলি আমাদের দেশের নতুন প্রজন্ম যাতে শিখতে পারে, সমস্ত ট্যাক্স তুলে দিয়ে সেগুলি মানুষের কাছে যাতে পৌঁছায়, সেই ব্যবস্থাটাও করে দিয়েছিলাম।